তোমার স্ট্রাকচার হ্যাজার্ড যেটা স্ট্রাকচার হ্যাজার্ড কি আমরা পাইপলাইনের 5 স্টেজ করছি, ঠিক আছে? পাইপলাইন স্টেজগুলো কি পাইপলাইন স্টেজ পাইপলাইন স্টেজগুলো প্রথম স্টেজ হচ্ছে ইনস্ট্রাকশন মেমরি, নেক্সট স্টেজ হচ্ছে রেজিস্টার ফাইল, তারপরে স্টেজ হচ্ছে এ এল ইউ, তারপরে স্টেজ হচ্ছে ডাটা মেমরি, তারপরে স্টেজ আবার রেজিস্টার ফাইল। একটা স্ট্যান্ডার্ড পাইপলাইন এই 5টা স্টেজ থাকার কথা, ঠিক আছে? এখন ইন কেস কোন একটা আইএসএ ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার ওরা এমন ভাবে ডিজাইন করবে যে এই ডাটা মেমোরি এবং ইনস্ট্রাকশন মেমোরিকে ওরা একটা স্টেজ হিসেবে কনসিডার করবে, একটা স্টেজ। ইনিশিয়ালি হচ্ছে এটা স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5। এই স্টেজগুলোর মানে কি? এই স্টেজগুলোর মানে হচ্ছে স্টেজ 2 এর কাজ যখন চলবে তখন স্টেজ 1 এর কাজটা শেষ হয়ে যাবে, তার মানে স্টেজ 1টা তখন কাজে লাগবে না। আমরা যখন সিঁড়ি বেয়ে উপরে উঠি, প্রথম দ্বিতীয় তৃতীয়, আমরা যখন 2 নাম্বার সিঁড়িতে পা রাখি তখন আর প্রথম সিঁড়িটা আমাদের কাজে লাগে না, ঠিক আছে? বর্তমানে যেখানে দাঁড়ায় আছে ওটাই কাজে লাগে। তো পাইপলাইনের স্টেজ বা সিঁড়িগুলো এরকম। আমরা যখন S2 তে পৌঁছাবো তখন S1 লাগবে না, যখন S3 তে পৌঁছাবো S1 এর কোনো কাজ হবে না, S4 এ যখন পৌঁছাবো এগুলো এখন কাজ হবে না। তাহলে এইভাবে দিলে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের যদি আইএসএটা এটা এমনভাবে ডিজাইন করে বলে দিল না, আমাদের ইনস্ট্রাকশন মেমোরি আর ডাটা মেমোরি এই দুইটা হবে, এই দুইটা মিলে হবে একটা স্টেজ, ঠিক আছে? তাহলে কয়টা স্টেজ হইল? এটা স্টেজ 1, এটা স্টেজ 2, বললাম এই দুইটা, সরি এটা হচ্ছে স্টেজ 1, এটা স্টেজ 2, এটা স্টেজ 3, এটা স্টেজ 4 হবে, মানে দুইটা মিলে স্টেজ 1 আর এটা হচ্ছে স্টেজ 4। তাহলে কি হচ্ছে আমার এই দুইটা মিলে কিন্তু এখন একটা স্টেজ। তার মানে আমাদের ইনস্ট্রাকশন মেমোরি যখন কাজ করবে ডাটা মেমোরি কিন্তু খালি থাকবে না। আচ্ছা, আগে কি হচ্ছিল? S4 এর যখন কাজ চলতেছিল এর আগে সবগুলো ফাঁকা হয়ে যেতেছিল না, বাট এখন S4 এর কাজ যদি চলতে নেয় তখন কিন্তু S1 স্টেজটা ফাঁকা হবে না। ফাঁকা এই জন্যই হবে না কারণ দুইটা মিলে আমি একটা স্টেজ করছি। এটা থিওরিটিক্যাল বা হাইপোথেটিক্যাল জিনিস, যে কয়েকটা স্টেজ মিলে যদি আমি একটা স্টেজ দিই তখন সেটা স্ট্রাকচার হয়ে যায়। আমি এখানে পাইপলাইন করতে পারতেছি না। পাইপলাইন করতে গেলে প্রত্যেকটা স্টেজ একটা থেকে আরেকটা পরস্পর নির্ভরশীল হওয়া যাবে না, মানে পরস্পর স্বাধীন থাকতে হবে। আমরা দেখতেছি না এই স্টেজ আর এই স্টেজটা আসলে মিক্স হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। তো এটা হচ্ছে স্ট্রাকচারাল হ্যাজার্ড। স্ট্রাকচারাল হ্যাজার্ড এর উপায় কি? একটা উপায় হচ্ছে সলিউশনটা হচ্ছে স্ট্রাকচার চেঞ্জ করা। যদি এটা স্ট্রাকচারটা আমি চেঞ্জ করতে পারি তাইলে এটা সলভ করা সম্ভব, নাইলে কোনোভাবে এটা সলভ করা সম্ভব না। স্ট্রাকচারাল হ্যাজার্ডটা গেছে। এখন আমাদের আসলে হচ্ছে ডেটা হ্যাজার্ড। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। বেশিরভাগ কোশ্চেন এখান থেকে আসার প্রবলেম। আচ্ছা, ডেটা হ্যাজার্ড জিনিসটা কি? একটা এক্সাম্পল দিই। পাইপলাইন জিনিসটা মানে কি? পাইপলাইন মানে হচ্ছে আমি পাইপলাইন মানে লম্বা করা না। পাইপলাইন মানে হচ্ছে একই সাথে একাধিক কাজের ক্ষুদ্র ক্ষুদ্র অংশ একত্রে চালানো। তুমি যখন রান্না করো তখন কি করো? তোমার রান্না করতে গেলে কি করো? তুমি একটাই কাজ করো, নাকি ধরো তোমার কড়াই ফাঁকা হয়ে গেছে, কড়াইয়ে মাংস তুলে দিলা, এদিকে পাতিল ফাঁকা হয়েছে, পাতিলে ভাত তুলে দিলা। আবার ভাত যখন শেষ হয় পাতিলটা খালি হবে, ওই পাতিল তুমি ধরো অন্য কোনো জিনিস তুলে দিলা। আবার কড়াইটাতে যখন ডিম ভেজে কড়াইটা খালি হবে, কড়াইটা ফাঁকা কিন্তু তুমি বসায় রাখো না। জিনিসগুলো তুমি আসলে কি করো? তুমি রান্না বান্না কিভাবে করো? যে জিনিসটা ফাঁকা হইতেছে সাথে সাথে এই জিনিসটাকে আমি ইউটিলাইজ করতেছি, ইউজ করতেছি। জিনিসটা কি এমন যে তুমি ভাত চড়াই দিছো, ডিমও ভাজতে দিছো, ভাত চড়ান শেষ হবে তারপরে ডিম ভাজা শেষ, এরকম? এরকম না। তোমার ডিম ভাজার কাজ শেষ তার মানে কড়াইয়ের কাজ শেষ। এখন তুমি কড়াই অন্য কাজও করতে পারবে, ভাত যাই হোক না। তো পাইপলাইনটা হচ্ছে এরকম। পাইপলাইন মানে একসাথে মাল্টিপল কাজ করা। পাইপলাইনের মূল কন্ডিশনটা হচ্ছে এরকম
যে কোনো একটা স্টেজ ফাঁকা হয়ে যাবে, তুমি ওই স্টেজকে কাজে লাগাবে। এটা হচ্ছে পাইপলাইনের মূল জিনিস। একটা স্টেজ ফাঁকা হবে বা স্টেজের কাজ শেষ হয়ে যাবে, সাথে সাথে ওই স্টেজকে আবার ইউজ করতে থাকবে, ওইটাই পাইপলাইন। পাইপলাইনিং এর সংজ্ঞাটা আছে, আমরা বই থেকে দেখি, বইয়ের বসে। এখন ডেটা হ্যাজার্ডটা কখন ঘটে? ডেটা হ্যাজার্ডটা তখনই ঘটে যখন একটা ডাটা আমি হয়তোবা ভবিষ্যতে প্রসেস করে পাবো, সেই ডাটাটাকে আমি এখন ইউজ করতে যাচ্ছি, ঠিক আছে? এরকম যদি কেস হয় তাহলে আমাদের সেটা ডাটা হ্যাজার্ড। একটা এক্সাম্পল দেখি, নর্মাল পাইপলাইন পারো তো? আচ্ছা, তাহলে পাইপলাইন নিয়ে তো সমস্যা, ডেটা হ্যাজার্ডটা বুঝে। ধরো এরকম একটা স্ট্রাকচার আছে বা ইনস্ট্রাকশন আছে, অ্যাড নরমাল পাইপলাইন কোনটা, ওই যে এক্সপ্লিসিট আজকে যে জাইটের যেটা গুলা এইখানে খেয়াল করে দেখো জিনিসটা এখানে কি হয়েছে। S2 এবং S3 এই দুটার ভ্যালুকে যোগ করা হয়েছে। যোগ করার ফলে আমি যে যোগফলটা পাবো সেই যোগফলটা S1 থাকতেছে। এতটুকু হচ্ছে। এইখানে কি হচ্ছে, এই যে যোগফলটা আমি পাইলাম S1, এই যোগফল থেকে আবার কাকে বাদ দিতে হবে? S4 কে বাদ দিতে হবে। এখন এই S1 টা কি একা একা S1, নাকি আগের দুইটা ফলাফল প্রকাশ হওয়ার পরে S1 টা আপডেট হয়েছে, সেই আপডেট করা S1? এটা কিন্তু সে আপডেট করা S1। সে আপডেট করা S1 থেকে আমি S4 টাকে বাদ দিচ্ছি, তাহলে কি হলো? আমি T1 রাখলাম। এখন নরমালি যদি আমি পাইপলাইন করতে যাই তাহলে কি হয়? ধরো আমি অ্যাড এর জন্য পাইপলাইন করব। পাইপলাইন মানে কিছুই না, দেখাই দিচ্ছি, একসাথে পাইপলাইন দেখাই দিচ্ছি। অ্যাড এর জন্য প্রথমে আমি ইনস্ট্রাকশন মেমোরির কাজটা শুরু করব। ইনস্ট্রাকশন মেমোরি রেজিস্টার ফাইলে সেই জিনিসটা ভাগ করব। রেজিস্টার ফাইলের কাছে কে পাঠাইলো? রেজিস্টার ফাইলের কাছে S2 আসলো, S3 আসলো। রেজিস্টার ফাইল এখন সেটা কি করবে? এলইউ এর কাছে পাঠাবে। এলইউ এর এখানে পাঠাবে হচ্ছে রেজিস্টার 2, আর এখানে পাঠাবে রেজিস্টার 3, কারণ 2 আর 3 তে এলইউ এর কাছে যোগ করার পরে এলইউ কি করবে? ডাটা মেমোরিতে দিবে। যেহেতু এখানে ডাটা মেমোরি কোনো কাজ নাই, সো এটা বাইপাস হয়ে সরাসরি এখানে রেজিস্টার ফাইলে চলে যাবে, ঠিক আছে? এলইউ এই দুটো যোগ করব, যোগ করে আমি কি পেলাম? S2 যোগ S3। আর এই জায়গায় আসার পরে আমি আলটিমেটলি কি পেলাম? এই রেজিস্টার ফাইলে কাজ যখন শেষ হবে তখন এই স্টেজে আমি পাবো S1 S2 যোগ S3। জিনিসটা এতটুকু বুঝছি না? এখন আমি সাব করতে যাচ্ছি পাইপলাইনে। জিনিসটা কি? সব সময় ক্ষেত্রে হ্যাঁ, এরকম এটা ফিক্স এখন মজার জিনিস, রেজিস্টার ফাইল, আচ্ছা এগুলো হচ্ছে সময়, এটা হচ্ছে প্রথম সেকেন্ড, এটা হচ্ছে দ্বিতীয় সেকেন্ড, এটা হচ্ছে তৃতীয় সেকেন্ড, এটা চতুর্থ সেকেন্ড, এটা হচ্ছে পঞ্চম সেকেন্ড। তোমার যখন রেজিস্টার ফাইলের কাজটা হয়ে যাচ্ছে তখন বলো ইনস্ট্রাকশন মেমোরি আর কোনো কাজে লাগতেছে না। তখন আমি ইনস্ট্রাকশন মেমোরি এখান থেকে তার মানে ইনস্ট্রাকশন মেমোরি কিন্তু রেজিস্টার, আমার কথাটা বুঝতে হবে, প্রথম সেকেন্ডে ইনস্ট্রাকশন মেমোরিটা কাজে লাগে। আমি ঘড়ি ধরার সাথে বলছি 1 নাম্বার সেকেন্ডে ইনস্ট্রাকশন মেমোরিটা কাজে লাগে। ইনস্ট্রাকশন মেমোরিতে কাজটা শেষ করার পরে রেজিস্টার ফাইলের কাছে ভ্যালুগুলো দিবে। এই 2 নাম্বার সেকেন্ডে যখন আমি আসলাম তখন কি আর ইনস্ট্রাকশন মেমোরির দরকার আছে? কারণ এই অ্যাড যে ইনস্ট্রাকশন সেটা আমি অলরেডি সব নিয়ে নিছি এই ভিতরে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি রেজিস্টার ফাইলে এখানে ইনস্ট্রাকশন মেমোরি কিন্তু কাজ শেষ। আর আমরা কি বলছি? পাইপলাইন আহামরি কিছু না। পাইপলাইন মানে হচ্ছে কোনো স্টেজ যদি ফাঁকা থাকে সাথে সাথে কাজে লাগাবে। আমরা যখন এই যে টেস্ট কি শেষ শিবা শেষ এই যে দেখেন কামলা নিছি না, 3-4 জন কামলা নিছি, কেউ মাটি কাটার দায়িত্বে থাকে, কেউ পার বানানোর দায়িত্বে থাকে, টোপা বানানোর দায়িত্বে থাকে।
এখন লেটস সে ফর এক্সাম্পল কারো টোপা বানানোর দায়িত্ব ছিল, মানে একটা পাত্র বানানোর দায়িত্ব ছিল তার। ওর কাজটা আগে আগে শেষ হয়ে গেছে, আমরা কি আর প্রয়োজন থাকে অন্য কাজে লাগায় দেই না। পাইপলাইন হইতেছে এটাই, সিম্পল পাইপলাইনের কনসেপ্টটা এটা। যখন একটা স্টেজ বেকার বসে থাকবে ওকে কাজে লাগা দাও। এই আরএফ এর কাজ যখন চলতেছে তখন তো ওর তো কোনো কাজই নাই, কারণ ওর যা কাজ করার ছিল ও তার আউটপুট দিয়ে দিছে। আরএফ এর জায়গায় হলো আইএমডি। তাহলে আরএফ এর জায়গায় এই 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 জিনিসটা কিন্তু ফাঁকা আছে এখন। তার মানে এখানে আমি সাবের কাজটা করতে পারি, এই সাবের কাজটা এখানে করি instruction। এখন দ্বিতীয় সেকেন্ডে এসে ইনস্ট্রাকশন মেমোরিতে আমি সাব ঢুকে দিচ্ছি, কোনো প্যারা নাই তো। পরের স্টেপ গুলো আমি তোমার করি। আরএফ এর এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এখানে প্যারা আছে দেখতেছি। আমি যে জিনিসটা বুঝি না, আমি তোমার বুঝি না হলো তোমার এই যে এই সব জিনিস T1 S1 S4 এগুলা কিভাবে বলে আরএফ থেকে কই যাবে এটা এলইউ এলিতে যাবে কতক্ষণ সেকেন্ডে, চতুর্থ সেকেন্ডে। কারণ চতুর্থ সেকেন্ডে তখন ডিএমএ আর ডি চতুর্থ 4 নাম্বার সেকেন্ডে আসলে এলিওর কোনো কাজ এলিওকে ধরে আমি নিয়ে আসি। এখন একটা প্রশ্ন হচ্ছে, কোশ্চেনটা হচ্ছে এটাই, ইনস্ট্রাকশন মেমরি রেজিস্টার ফাইলের কাছে কি কি পাঠানোর কথা ছিল S1 আর S4, তাই তো? তাহলে এখানে আসার কথা হচ্ছে S1 আর এখানে আসার কথা হচ্ছে S4। এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। S1টা যেন কি ছিল, আগের যোগফল। S1 টা আমরা আসলে কোথায় আপডেট করে পাইতেছি, তাহলে S1 এর অ্যাকচুয়াল ভ্যালুটা কি আমি এখানে পাবো? S1 এর অ্যাকচুয়াল ভ্যালুটা হ্যাঁ, কারণ এখানে পাবো না। না না, এটা তো 5 নাম্বার সেকেন্ডের কাজ। তুমি এখন আছো কত নাম্বার সেকেন্ডে? দ্বিতীয় সেকেন্ড। 3 নাম্বার সেকেন্ডে কি S1 এর ভ্যালুটা আপডেট হইছে? S1 এর ভ্যালুটা কই আপডেট হচ্ছে? 6 নম্বরে 5 নাম্বারে দেখাইছে। এই 5তম সেকেন্ডে যায়। 5 নাম্বার সেকেন্ডে গেলে তুমি S1 এর ভ্যালুটা আপডেট করাটা পাবা, কিন্তু তুমি এখনই S1 কি ইউজ করতে চাইতেছো 3 নাম্বার সেকেন্ডে এসে। যেটা ভবিষ্যতে পাওয়া যাবে সেটা তো আমি এখন ইউজ করতে পারবো না। আচ্ছা, খুব ভালো লাগে। তাহলে রেজিস্টার ফাইল এটা পাবেন। এখন রেজিস্টার ফাইল না পেলে আমাদের সমস্যা। ওকে ফাইন, আমরা এই স্টেজে এলিউ তে কাকে কাকে যোগ করার কথা ছিল? S1 S4। S4 তো আমার ইনস্ট্যান্ট রেডি, কারণ S4 কে প্রসেস করা লাগবে না, তাই এখান থেকে গেল হচ্ছে S4। মজার ব্যাপারটা হচ্ছে এলিউ আর একটা হচ্ছে S1, কিন্তু এটা 4 নাম্বার সেকেন্ড। 4 নাম্বার সেকেন্ডে এসে তো S1 টা আপডেট হয় না, S1 টা আপডেট হবে 5 নাম্বার সেকেন্ড। তাহলে আমি এখানে এসে S1 তো ইউজ করতে পারবো না। আচ্ছা, একটু চিন্তা করে দেখি তো S1 মানে জিনিসটা কি আসলে? S1 মানে হচ্ছে S2 এবং S3 এর যোগফল, তাই তো? এখন আমরা হিসাব করে দেখি তো S2 আর S3 এর যোগফল কততম সেকেন্ডে আমাদের কাছে চলে আসে? এই যে 5 নম্বরে চতুর্থ সেকেন্ডে, যে 4 সেকেন্ডে। 4 সেকেন্ডে যদি উপরের দিকে যায় আমরা দেখতেছি অলরেডি S2 এবং S3 এর যোগফল অলরেডি আমাদের উপরেটা হাতে ফলো চলে করবে। আসছে। তার মানে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে একটা তার টেনে এখানে দিয়ে দিতে পারি। তাইলে কি হলো খেয়াল করে দেখো, এখানে আমাদের S1 যোগ S2 যোগ S3 এখানে চলে আসলো। আচ্ছা, এই জিনিসটাকে যদি আমি একটু হিসাব করি, তাহলে এই লাইনটা যখন এক্সিকিউট হয়ে যাবে তখন S1 এর ভ্যালু হবে কত? S2 যোগ S3। আর এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন T1 সমান S1 মাইনাস S4, বাট এই S1 টা তো আগের S1 ছিল, তাহলে বেসিক্যালি S2 যোগ S3 মাইনাস S4, এটাই হবে না? খেয়াল করে দেখো, আমি যদি S2 আর S3 এর ভ্যালু এখান থেকে ডাইরেক্ট আপডেট এনে দিই, তাহলে তো আমার S1 টা এখানে আপডেট হওয়ার মতো ওয়েট করা লাগতেছে না, আমি এটা সরাসরি এখানে পেয়ে যাইতেছি, তাই তো? এই জিনিসটাকে আমরা বলতেছি বাইপাসিং। এই জিনিসটাকে আমরা বলতেছি বাইপাসিং। এই বাইপাস যদি না করতাম আমার কি হইতো? আমার এই 4 নাম্বার স্টেজে এলি যোগ করতে পারতাম, ওকে অবশ্যই 5 নাম্বার স্টেজে যোগ করতে হতো, তখন আমাদের প্যারা হয়ে যায়। এরপরে বাকি স্টেপ কি হবে? ডাটা মেমরি, তারপরে আবার মূলত আমার 7 সেকেন্ড পর্যন্ত যাবে। না না,
এটা তো 5 সেকেন্ড কিন্তু না তাহলে একটা 6 সেকেন্ড। তিনটা মিলা হলো আর একটা যদি থাকে তখন 7 সেকেন্ড। ঠিক আছে? আচ্ছা তো এইটা বেসিক্যালি তোমার ডাটা হ্যাজার্ড ছিল ডাটা হ্যাজার্ড বুঝবা কেন সহজ বুঝে উঠবে আমি তোমার ডাটা হাজার বুঝুম হলো যখন এটা কর্নারের জিনিস আর যখন রাইট সাইড এই যে এটা সেম থাকবে না এই যে এরকম কোনাকুনি হ্যাঁ। অথবা বা আবার এই কোণা থেকে আবার এই যে 3 নাম্বার থেকে 1 নাম্বারে যদি সোজা হিসাব হচ্ছে কোন একটা ডেস্টিনেশন আগের কোন ডেস্টিনেশন পরের কোন সোর্স এটা কিন্তু একটা সোর্স এটা কিন্তু একটা সোর্স আর এটা এখানে ডেস্টিনেশন কোনো আগের কোনো ডেস্টিনেশন যদি পরের সোর্স হিসেবে ইউজ হয় তাহলে প্যারা হয় কারণ ওই ডেস্টিনেশনটা ক্যালকুলেট হইতে হবে একটা জিনিসের ভ্যালু বের হইতে হবে আচ্ছা। তাইলে তো তাকে আমি সোর্স হিসেবে use ডাটা করতে পারবো। হ্যাজার্ডে কি তোমার প্রত্যেকটার উপরে কি আমার দিতে হবে যেমন তুমি দেখছো না রে, এটা তো বোঝানোর জন্য জাস্ট খালি তাহলে ডাটা হ্যাজার্ড হলে আমি তো এমন খালি ডায়াগ্রাম মুখস্থ করে দিতে পারি ডায়াগ্রাম তো এটা তো মুখস্থ করাই লাগবে তুমি মুখস্থ ডায়াগ্রাম আচ্ছা যদি তাহলে মেরে দিই তাহলে তোমার তো কোনো কি আবার আমার বহাইতে হবে যে আরে না এটা বসান লাগবে না এগুলো বসাইলে এগুলো বসানোর কোনো কারণই নেই আটা আছে এই যে এই তারগুলো যখন টানতে হবে এগুলো কোনটা এই যে তার স্টলিং আচ্ছা স্টলিং জিনিসটা কি স্টলিংটা যদি আমাদের বলছে একটা লোড ওয়ার্ড এবং একটা আর টাইপ অথবা একটা আর টাইপ অথবা লোড ওয়ার্ড যদি পাশাপাশি থাকে তাহলে আমাদের এখানে স্টলিং ইউজ করতে হয় এটাও ডাটা ঠিক আছে তো আমরা একটু দেখি ধরা যাক এরকম আছে LW S1 24 S3 add S3 S3 S4 S বলো তো এখানে ডাটা যাদের হবে কি হবে না? এরে ডাটা হ্যাজার্ড দাও হয় বই কারণ তোরা কোন আছে তো S1 Exactly. তার মানে আগের কোন ডেস্টিনেশন পরের সোর্স ইউজ হলে যে ঠিক আছে আচ্ছা তো এইখানে আমাদের স্পষ্ট দেখতে পাচ্ছি একটা ডাটা হ্যাজার্ড আছে আচ্ছা এটা ডায়াগ্রাম না আমি তোমার কই তুমি আঁকো হ্যাঁ তাহলে আমাদের ডায়াগ্রামটা আঁকাই হ্যাঁ ফার্স্ট টাইম দাও প্রথম হচ্ছে ইনস্ট্রাকশন লোড ওয়ার্ডের ইনস্ট্রাকশন মেমরি এরপর তারপর হলো তোমার রেজিস্টার ফাইল রেজিস্টার ফাইল এরপর তারপরে হচ্ছে ALU আলু তারপর হচ্ছে তোমার ডাটা মেমরি ডাটা মেমরি DM তারপরে হলো লাস্টে এক্সিকিউশন মেমরি বা এই যে জিনিসটা আর এফ বার আসে এই ইয়ে যে এক্সিকিউশন ফাইল দেয় আর এরপর রেজিস্টার ফাইল আর এটা এটা হচ্ছে তাহলে load ওটা আরেকটা word নাম এর এক্সিকিউশন ফাইল এটার নামই এই রেজিস্টার ফাইল আর কোনো নাম নেই এই স্টেজে এসে দেখো এলি থেকে এগিয়ে যাচ্ছে S3 আর 24 হচ্ছে এলিতে যাচ্ছে আচ্ছা এটা কেমনে এটা হলো এইখান থেকে আমার S1 এর কাজ শেষ হ্যাঁ তাহলে হলো আমার RF এ যায় বললো 24 আর হলো S3 না এলিতে যাবে হচ্ছে 24 আর S3 এলিতে দুটাকে যোগ করতে পারে আচ্ছা লোডারে কি হয় এই দুটো যোগ হয় আচ্ছা আচ্ছা যোগ হলে আমি একটা অ্যাড্রেস পাই সেই অ্যাড্রেস যাবে ডাটা মেমরির কাছে ডাটা মেমরি সেই অ্যাড্রেস থেকে ভ্যালু পাবে এইখানে তাহলে আমার তো মনে করো আমি যদি দেখি অ্যাড আর ইয়ে আছে যে লোডার অ্যাড আছে তাহলে আমি হলো এই ডায়াগ্রাম আইকা দিই আমার ওই বাস মুখস্থ করার কোনো দরকার নেই কোনটা এই যে এই কোথায় যোগ হলো বিয়োগ হলো এইসব কি লিখতে হবে না লোডার এগুলা তো আমি তোমাকে বোঝানোর জন্য বলছি। আমি তাহলে মনে করো আমি নরমালি মনে করো মুখস্থ করি হ্যাঁ তাহলে আমি লোড ওয়ার্ড আর অ্যাড দেখলে লোড ওয়ার্ডের পরে অ্যাড মেট যাই থাকুক না কেন সাথে সাথে মনে করো যদি কোনাকুনি কোনাগুনি হয় তাহলে ডাটা হেজারের তো তোমার ডায়াগ্রাম একটাই হইব আচ্ছা দাঁড়াও, এবং পরীক্ষায় এটাই আসবে কারণ আচ্ছা দাঁড়াও, দেখছি। তাহলে এখন আমি অ্যাড করি হ্যাঁ এড করো আমি তোমার আনতে এখানে ইনস্ট্রাকশন মেমরি হইব IM তারপরে RF তারপরে ALU তারপর DM তারপরে RF এরকম কন্ডিশন সত্যি আছে এই যে লোড ওয়ার্ডের যে ভ্যালুটা হুম। এই মেমরি থেকে যে লোড করি এই ভ্যালুটা কোন স্টেজে গিয়ে থাকে এই ভ্যালুটা কিন্তু আমি এই জায়গায় গিয়ে আচ্ছা এটা কি লিখতে হইব
না লিখতে হবে না, ভ্যালুটা আমি এই জায়গায় পাবো। কেন এই জায়গায় পাবো? কারণ দেখো প্রথম স্টেজে এসে তিনটা জিনিসকে ভাগ করবো। রেজিস্টার ফাইলের কাছে তিন জিনিসটা লাগবে, এটা ছিল এটা গেল। এলিও এর কাছে এখন এই দুইটা যাবে, এলিও এই দুইটাকে যোগ করবে, যোগ করার পরে অ্যাড্রেস পাবে। লোড ওয়ার্ডে দুইটা যোগ করলে একটা অ্যাড্রেস পাই। আমরা জানতে চাচ্ছি এই অ্যাড্রেসে কোন ভ্যালুটা আছে। এইটা জানার জন্য আমার ডাটা মেমরিকে বললাম ভাই তুমি আমাকে অ্যাড্রেসটা নাও, এই আমাকে ভ্যালুটা দাও। ডাটা মেমরি এই জায়গায় আমাকে ভ্যালুটা দিল। তার মানে এই জায়গায় হচ্ছে আমি কেবল এটার ভ্যালু পাইলাম এবং এখানে সেই ভ্যালুটা স্টোর হলো। হ্যাঁ ভাই নাটক তানভীর খেলে তাহলে না আমি খাবো না। আরে নাটক করলাম আমি খাবো না আমি। ভাই আমি কম খাই, খাওয়া দাও। আমি হচ্ছে বাবলিং করবো। বাবলিং করার পরে আমি আবার কি লিখবো, এই জিনিসটা একবার ডান থেকে শুরু করলাম। তাহলে দেখো ইনস্ট্রাকশন ম্যানুয়াল, তারপর বলো কি হবে। তারপর হলো তোমার আরএফ, আরে তারপর হলো এএলইউ, এ এল ইউ, তারপর হলো তোমার ডিএম, তারপর হলো তোমার আর যখনই আমার স্টোরিং হয়ে তখন হলাম 7টা করে গেল। তাহলে খেয়াল করে দেখো এই যে এটা প্রথম সেকেন্ড, এটা দ্বিতীয় সেকেন্ড, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সেকেন্ড। এখন আসো খেয়াল করো, এক ঘর আগে দিছি না। এখন এলিউতে আমার এখান থেকে আসতেছে হচ্ছে ধরো S2, আর এখান থেকে আসার কথা কত ছিল S1 এর ভ্যালুটা, আর S1 এর ভ্যালুটা এই যে লিখে দিছি, ভ্যালুটা আমি কই পাই, এখানে পাই না। সুন্দর করে S1 এর ভ্যালুটা এখানে নিয়ে আসলাম, তাহলে S1 এর ভ্যালুটা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে আলটিমেটলি কি হলো, S1 এর ভ্যালুর সাথে S2 এর ভ্যালুকে এলিউ যোগ করলো, আমার আর কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে স্টলিং, সিম্পল জিনিস। তো স্টোরিংটা আমরা কিভাবে Installing জানি, বলতে গেলে- কেমনে জানি বুঝো ফিলা আরেকবার। লোড অর্ডার এই যে এখানে লেখা, লোডের সাথে যদি আর টাইপ হয়, আর টাইপের সাথে লোড, আর টাইপ মানে হচ্ছে তিনটা রেজিস্টার। এটা কি এটা কি পরীক্ষা লেখায় থাকবো না তোমাকে এরকম ইনস্ট্রাকশন দিয়ে দিবে, তো তুমি আমি দেখে কেমন বুঝতেছ না এটা আর টাইপ সেটা সহজ হচ্ছে, তিনটা রেজিস্টারই হচ্ছে আর টাইপ। এই যে একটা দুটো তিনটা রেজিস্টার, তিনটা রেজিস্টার থাকলে এটা 8টাই, আর টাইপ। আর একটা রেজিস্টার একটাও যদি কম থাকে তাহলে আর টাইপ হবে না। তাহলে এটা কি টাইপ পাবো? আই টাইপ নাকি যাই টাইপ হয় অ্যাটলিস্ট আর টাইপ হবে না, শেষ হলো। যে টাইপ আর টাইপ না হলে ওটা স্টোরিং এ বলা। না আর টাইপ না হলে মানে কি যাবে। তখন 8 টাইপ হলে এটা হলো তোমার বাবুল হয়ে যাবে।